বাখমুত শহরে তীব্র প্রতিরোধের মুখে রুশ সেনারা। আরো বিস্তারিত জানিয়ে দিব। রাশিয়াকে সমর্থনকারী দেশগুলোকে দেখে নেওয়ার হুমকি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর। যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় প্রস্তুত 8 লাখ উত্তর কোরীয়। মার্কিন ড্রোন ধ্বংসকারী পাইলটদের পুরস্কৃত করবে রাশিয়া। আরো জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রে 33 মিনিটে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র। ফিনল্যান্ডকে ন্যাটো সদস্য পদ দেওয়ার ঘোষণা এরদোগানের। মিয়ানমারে 3 বৌদ্ধ ভিক্ষু সহ অন্তত 22 জনকে হত্যা। এবং সর্বশেষে জানিয়ে দিব, পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বাখমুত শহরে তীব্র প্রতিরোধের মুখে রুশ সেনারা। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরে দেশটির সামরিক বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে রুশ সেনারা পিছু হটছে বলে দাবি করেছে কিয়েভ। একই সঙ্গে মস্কোর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ তুলে এর জন্য মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। খবর বিবিসির। কৌশলগতভাবে পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর বাখমুত দখলের দ্বার প্রান্তে থাকার দাবি করে আসছিল রাশিয়া। এমন অবস্থার মধ্যে বিপরীতমুখী বক্তব্য এলো ইউক্রেনের পক্ষ থেকে। তাদের দাবি, ইউক্রেনীয় সেনাদের তীব্র প্রতিরোধের মুখে পিছু হটছে রুশ সেনারা। শুধু বাখমুত নয়, দোনেৎস্কেও রাশিয়ার অভিযানের পরিসর কমে এসেছে বলে গণমাধ্যমে খবর উঠে এসেছে। জনশক্তি ও প্রয়োজনীয় সরঞ্জাম কমে যাওয়ার কারণেই এমন পরিস্থিতি বলে কিয়েভের পক্ষ থেকে দাবি করা হয়। তবে রুশ সেনারা দুর্বল হয়ে পড়লেও ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার এখনো ধরে রেখেছে নিয়ন্ত্রণ। প্রতিনিয়তই হামলা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটির সেনারা। যুদ্ধক্ষেত্রে সেনাদের দুর্বল হয়ে পড়ার দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মস্কো। এদিকে রাশিয়ার বিরুদ্ধে আবারও যুদ্ধ অপরাধের অভিযোগ তুলেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এর জন্য রাশিয়ার চড়া মূল্য দিতে হবে। রাশিয়াকে সমর্থনকারী দেশগুলোকে দেখে নেওয়ার হুমকি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর। রাশিয়া ইউক্রেন সংকটে যারা মস্কোকে সমর্থন করেছে এবং যেসব দেশ ইউক্রেনের সঙ্গে দুর্ব্যবহার করেছে তাদের দেখে নেওয়া হবে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। শুক্রবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কুলেবা এ হুঁশিয়ারি দেন। খবর রুশ সংবাদ মাধ্যম আরটির। কুলেবা বলেছেন, ভবিষ্যতে সম্পর্ক গঠনের ক্ষেত্রে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ক্ষেত্রে কোন কোন দেশ কোন কোন পথ বাছাই করেছিল তা আমলে নেওয়া হবে। ইউক্রেনের প্রতি দুর্ব্যবহারকারী দেশগুলোকে সতর্ক করে দিয়ে কুলেবা বলেন, যেসব দেশ ইউক্রেনের সঙ্গে এ সময় দুর্ব্যবহার করেছে তাদের চড়া মূল্য পরিশোধ করতে হবে। কুলেবা বিবিসিকে বলেছেন, বিশ্বের কেউ যদি মনে করে যে কোনো একটি দেশ বর্তমান ইউক্রেনের সঙ্গে যেভাবে আচরণ করেছে ভবিষ্যৎ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তা বিবেচনা করা হবে না, তবে এ ধরনের লোকেরা ঠিক জানে না কূটনীতি কিভাবে কাজ করে। সাক্ষাৎকারে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমা মিত্রদের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, পশ্চিমারা যথেষ্ট অস্ত্র সরবরাহ করছে না। তিনি বলেন, যেদিন পশ্চিমা মিত্ররা আমাদের অস্ত্র সরবরাহ করে না সেদিন রণক্ষেত্রে আমাদের সেনারা মরতে থাকে। রাশিয়া দিমিত্রি কুলেবার মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তিনি এখন যা বলেছেন তা এরই মধ্যে ইউক্রেনীয়রা বুঝতে পেরেছেন, তাই তারা ইউক্রেন তো বটেই, ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও পালিয়ে যাচ্ছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাগারোভা এক টেলিগ্রাম পোস্টে লিখেছেন, কুলেবা বিশ্ব সম্প্রদায়কে ভীতি প্রদর্শনের চেষ্টার পাশাপাশি নিজ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিদেশে রাষ্ট্রদূত পর্যায়ের কিয়েভের প্রতিনিধিত্ব করতে পারে এমন কাউকে খুঁজছেন এমন বিজ্ঞাপনও প্রকাশ করেছেন। জাগারোভা লিখেছেন, যদিও এই কাজের জন্য বৈদেশিক মুদ্রায় বেতন দেওয়া হবে, তারপরও মনে হচ্ছে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় প্রস্তুত 8 লাখ উত্তর কোরীয়। উত্তর কোরিয়া দাবি করেছে যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশটির অন্তত 8 লাখ নাগরিক স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দিতে স্বাক্ষর করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রডং সিনমুন এ খবর দিয়েছে। তুর্কি সংবাদ মাধ্যম আরটি ওয়ার্ল্ড জানিয়েছে, উত্তর কোরিয়ার গণমাধ্যমটি শনিবার এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার জন্য দেশটির প্রায় 8 লাখ মানুষ প্রস্তুত রয়েছে। এ লক্ষ্যে শুধু শুক্রবার সারা দেশে প্রায় 8 লাখ ছাত্র ও শ্রমিক শ্রেণীর মানুষ সেনাবাহিনীতে যোগ দিতে অথবা পুনরায় তালিকাভুক্ত হতে স্বেচ্ছাসেবক হয়েছেন।
চলমান যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া যখন একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে, তখন এমন খবর দিল পিয়ংইয়ং। সর্বশেষ বৃহস্পতিবার উত্তর কোরিয়া তার হোয়াসং-17 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এদিন কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সমুদ্রে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে উত্তর কোরিয়া, যা ছিল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলের জাপান সফরে যাওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে। যদিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশনের অধীনে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয়েছে, পিয়ংইয়ং এর এই কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান। এর আগে গত 13 মার্চ দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ মহড়া শুরু করে। কোরীয় উপদ্বীপে চলমান 10 দিনব্যাপী মহড়াকে আগ্রাসনের প্রস্তুতি বলে উল্লেখ করেছে পিয়ংইয়ং। দুই দেশের এই মহড়া শুরুর কয়েক ঘন্টা আগে থেকে এখন পর্যন্ত অন্তত 5টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। মার্কিন ড্রোন ধ্বংসকারী পাইলটদের পুরস্কৃত করবে রাশিয়া। কৃষ্ণ সাগরের আকাশে মার্কিন গোয়েন্দা ড্রোন সরবরাহকারী সেই পাইলটদের পুরস্কার দেবে রাশিয়া। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু ওই পাইলটদের প্রশংসা করে বলেন, মস্কো ফ্লাইটের জন্য নিষিদ্ধ করা ওই এলাকায় ড্রোন উড়তে বাধা দেওয়ার জন্য পাইলটদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। এ সময় তিনি মস্কো আরোপিত ওই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক নিয়মের সাথে সংগতিপূর্ণ বলে উল্লেখ করেন। আমেরিকার অভিযোগ, গত মঙ্গলবার রুশ যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ধ্বংস হয়েছে। এ নিয়ে উত্তেজনা চলছে মার্কিন ও রাশিয়ার মধ্যে। এর মধ্যে ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে রুশ যুদ্ধবিমানের সঙ্গে মার্কিন ড্রোনের সরাসরি সংঘর্ষের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। দেশটির দাবি, মার্কিন ওই ড্রোন ক্রিমিয়া সীমান্তের কাছাকাছি চলে আসায় বাধা দেওয়া হয়েছে। এ সময় দ্রুত বাঁক নিতে গিয়ে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করে রাশিয়া। সূত্র টরন্টো স্টার, সিবিএস নিউজ। যুক্তরাষ্ট্রে 33 মিনিটে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র। মাত্র 33 মিনিটে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে একদল চীনা গবেষক। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি আন্তঃমহাদেশীয় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর একথা জানিয়েছেন তারা। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ নৌ মহড়ার মধ্যেই এক সপ্তাহে চতুর্থবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সবশেষ বৃহস্পতিবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় কিম প্রশাসন। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি জাপানের জলসীমায় অবতরণের আগে প্রায় 1000 কিলোমিটার পথ পাড়ি দেয় বলে জানায় গণমাধ্যম। এরই মধ্যে বৃহস্পতিবার ছোড়া ক্ষেপণাস্ত্রের নাম ও একাধিক ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএন। এর থেকে জানা যায়, সবশেষ পিয়ংইয়ং এর ছোড়া ক্ষেপণাস্ত্রটি নিষিদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হোয়াসং-17, যা 13,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এবার নিষিদ্ধ এই ক্ষেপণাস্ত্রের বিষয়ে নতুন খবর সামনে আনলো চীনা একদল প্রতিরক্ষা বিজ্ঞানী। তাদের দাবি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হোয়াসং-17 মাত্র 33 মিনিটেই যুক্তরাষ্ট্রের মধ্য অঞ্চলে আঘাত হানতে সক্ষম। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে চীনের বিশ্লেষকরা তাদের পর্যবেক্ষণে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য লক্ষ্য হিসেবে কোনো নির্দিষ্ট দেশ বা অবস্থানের নাম উল্লেখ করেননি। বিশেষ করে এবার উত্তর কোরিয়ার হোয়াসং-15 মিসাইল নিয়ে একথা বলেন গবেষকরা। ফিনল্যান্ডকে ন্যাটো সদস্য পদ দেওয়ার ঘোষণা এরদোগানের। ফিনল্যান্ডকে ন্যাটো সদস্য পদের অনুমোদন দেওয়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। শুক্রবার তুরস্কে আসেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো। তার সঙ্গে বৈঠকের পরে এরদোগান জানিয়েছেন, ফিনল্যান্ডের সদস্যপদ অনুমোদন দেওয়ার বিষয়টি সংসদে তুলবেন তিনি। 10 মাস আগে সুইডেন এবং ফিনল্যান্ডের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি করেছিল তুরস্ক। সেই চুক্তি অনুযায়ী ফিনল্যান্ড সুইডেনে বসবাসরত জঙ্গিদের ফেরত দেওয়া সহ বিভিন্ন শর্ত দিয়েছিল আঙ্কারা। সেসব শর্ত ফিনল্যান্ড পূরণ করেছে বলে জানিয়েছেন এরদোগান। তিনি বলেছেন, ত্রিপক্ষীয় চুক্তিতে থাকা শর্ত পূরণের ক্ষেত্রে আমরা দেখেছি ফিনল্যান্ড কার্যকর এবং সত্যিকারের পদক্ষেপ নিয়েছে। এখন ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদ পাওয়ার বিষয়টি যাবে তুরস্কের সংসদে, সেখানে এই প্রস্তাব পাস হতে হবে। উল্লেখ্য, রাশিয়া ইউক্রেনে হামলা করার পর প্রায় 10 মাস আগে একই সঙ্গে বিশ্বের বৃহৎ সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার ঘোষণা দেয় ফিনল্যান্ড ও সুইডেন। 30 সদস্যের ন্যাটোর 28টি দেশ ও 2টি দেশকে অনুমোদন ইতিমধ্যে দিয়েছে। এখন শুধু বাকি আছে তুরস্ক এবং হাঙ্গেরির অনুমোদন। ফিনল্যান্ড সুইডেন একসঙ্গে আবেদন করলেও আপাতত সুইডেনের অনুমোদন দেবে না তুরস্ক। সূত্র আল জাজিরা। মিয়ানমারে 3 বৌদ্ধ ভিক্ষু সহ অন্তত 22 জনকে হত্যা।
এক ডাক্তারের ময়নাতদন্ত প্রতিবেদন অনুসারে মিয়ানমারে গত সপ্তাহে 3 বৌদ্ধ ভিক্ষু সহ অন্তত 22 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। সেনা শাসনের বিরোধীরা ওই হত্যার পেছনে সামরিক বাহিনীকে দায়ী করছেন। মিয়ানমারের সামরিক জান্তার এক মুখপাত্র জানিয়েছেন, দেশটির দক্ষিণের শান রাজ্যের পিনলাউং অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘাতের ঘটনা ঘটেছে। তবে ওই সংঘাতে বেসামরিক কোনো নাগরিক হতাহতের ঘটনার কথা অস্বীকার করেছেন মুখপাত্র জাও মিন টুন। এক বিবৃতিতে টুন দাবি করেন, নান নিয়েন্ত গ্রামের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনী পৌঁছানোর পর সেখানে কারেন্নি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স কেএনডিএফ এবং আরেকটি বিদ্রোহী গ্রুপের সদস্যরা হামলা চালায়। তিনি বলেন, সন্ত্রাসীরা যখন এলোপাতাড়ি গুলি চালাতে থাকে তখন কিছু গ্রামবাসী মারা যান, অনেকে আহত হন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে কথা বলার জন্য জাও মিন টুনকে বারবার ফোন করা হলেও তিনি তা ধরেননি। কেএনডিএফ এর মুখপাত্র দাবি করেছেন, তাদের যোদ্ধারা রোববার নান নিয়েন্ত গ্রামে ঢোকার পর একটি বৌদ্ধ মন্দিরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় মরদেহগুলো দেখতে পান। কেএনডিএফ এবং আরেকটি বিদ্রোহী গ্রুপ কারেন্নি রেভলিউশন ইউনিয়ন কেআরইউ কিছু ভিডিও এবং ছবি প্রকাশ করেছে। সেগুলোতে দেখা যাচ্ছে মরদেহগুলোতে শরীর এবং মাথায় গুলির চিহ্ন রয়েছে। মন্দিরের দেয়ালে গুলির দাগ রয়েছে। বিদ্রোহীদের দাবি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। খবর বিবিসির। আইসিসি অভিযোগ করেছে, ইউক্রেন থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় নির্বাসন সহ যুদ্ধ অপরাধের জন্য পুতিন দায়ী। সেখানে বলা হয়, 2022 সালের 24শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পুরোদমে আগ্রাসন শুরুর পর থেকে এসব অপরাধ সংগঠিত হয়েছে। ইউক্রেন রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে সেখানে মানবাধিকার লঙ্ঘন ও ব্যাপক যুদ্ধ অপরাধের অভিযোগ করে আসছে ইউক্রেন ও তাদের পশ্চিমা মিত্ররা। তবে বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো।